বাইরের লোক হিংসায় বলতে পারে, রাগে বলতে পারে দেবরাজ নেপোটিজম করছে, বেশ করেছে। আজকে বলে স্টার কিড বম্বেতে, বিশেষ করে এখানে তো দুটো মেট্রো স্টেশনের ইন্ডাস্ট্রি, এটা তো ইন্ডাস্ট্রি না, এটাকে টলিউড বলা হয় না। ঘরের মধ্যে ক্যামেরা লাগিয়ে নাচ করা, 40 জনের সামনে নাচ করা, অভিনয় করা এক না। ওয়েলকাম টু টকিজ। আমাদের সকল দর্শককে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমাদের অতিথি দেবরাজ মুখার্জি। হ্যালো স্যার। হ্যালো। আপনার অভিনয়ের জগতে আসার জার্নির প্রথম দিকটা কেমন ছিল? কোনোদিন ভাবিনি অভিনয় করব। আই ওয়াজ আ প্রফেশনাল ক্রিকেট প্লেয়ার। ক্যালকাটা ইউনিভার্সিটি ক্যাপ্টেন হিসাবে যখন টুর্নামেন্ট জিতলাম, ভেবেছিলাম যে জীবনের অর্ধেক কাজ হয়ে গেছে, বাকিটা এমনি হয়ে যাবে। কিন্তু আলটিমেটলি সেখান থেকে অনেক ঘটনা ঘটে এবং মডেলিংয়ে আমার পদার্পণ হয়। সেখান থেকে অরিন্দম গাঙ্গুলি এবং খেয়ালি দস্তিদারের সঙ্গে আমার আলাপ হয়। তাদের হাত ধরেই অভিনয়ের অ আ ক খ শেখা এবং তারপরে মুম্বাইতে কিশোর নামিত কাপুরে অ্যাক্টিং গ্র্যাজুয়েশন করা। তারপরে অরিন্দম গাঙ্গুলিকে প্রণাম করতে গিয়ে প্রথম সিরিয়াল করা এবং তারপর থেকে এখন 104 নম্বর সিরিয়াল চলছে। ক্রিকেট ছেড়ে অভিনয় কেন? মানে কখনো ইচ্ছা করে না যে আমি যদি ক্রিকেটটা খেলতে পারতাম, মানে তাহলে হয়তো অন্যরকম হতে পারতো? দেখো, ক্রিকেটের তো একটা বয়স থাকে এবং তারপরে ধরো ক্রিকেটের আনুষঙ্গিক যে বিষয়গুলো হয় সেইগুলো নিয়েই ক্রিকেটাররা কাটায়। তো অভিনয়টা কারণ অভিনয় আমি কোনো কারণ ভেবে তো আসিনি, হয়ে গেছে আস্তে 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 আস্তে। কিন্তু ব্যাপারটা চ্যালেঞ্জিং এবং ক্রিকেটের থেকে কোথাও মানে কোনো অংশে কম নয়, কারণ ক্রিকেটেও একটা সিলেকশনের ব্যাপার থাকে, অভিনয়তেও পরতে পরতে সিলেকশনের ব্যাপার থাকে, ক্রিকেটেও একটা পারফরমেন্সের ব্যাপার থাকে, মানুষের মন জয় করার ব্যাপার থাকে, গ্ল্যামার থাকে। অভিনয়তেও সেম, পারফরমেন্স, মানুষের মন জয় করা, টিকে থাকা ফর লং টার্ম। এই না একখানা কাজ করলাম, মানুষের বাহবা পেলাম। এরকম তো অনেক অভিনেতা অভিনেত্রী আমরা দেখি, এসছে, মানুষের মন জয় করেছে, তারপর আর তাকে খুঁজে পাওয়া যায় না। তো সাস্টেন করাটা একটা চ্যালেঞ্জ। ক্রিকেটেও যেমন একটা ফর্ম থাকে, অভিনয়েরও একটা ভালো সময় খারাপ সময় থাকে। তো খারাপ সময়গুলো আপনি ডিল করেন কি করে? খারাপ সময় বলে কিছু হয় না। খারাপ সময় মানে কি, কাজ না পাওয়া। হ্যাঁ, তো কাজ যখন আমরা পাই না, তখন আমি আমার আলমারিতে যে কটা ক্যারেক্টার আছে, আমি যে পড়াশোনাগুলো করি, একটা ক্যারেক্টারকে আরেকটা ক্যারেক্টার থেকে কিভাবে আলাদা করব। ধরো 104টা যে আমি সিরিয়াল করেছি, তার মধ্যে তো প্রায় 100টাতেই আমি নেগেটিভ করেছি, কিন্তু আজ পর্যন্ত কোনো দর্শক বলেনি এই সিরিয়ালটার মতন ওই সিরিয়ালটায় তুমি অভিনয় করেছিলে। তার মানে একটা কিছু করে আমি আগের রোলটা বা তার আগের রোলটা থেকে আমি আলাদা হয়েছি। এই আলাদা হওয়ার শিক্ষাটাই আমি যখন ফাঁকা বসে থাকি, তখন সেই শিক্ষাটা নিয়ে তাতে কি হয়, সময়টাও কেটে যায়, আলমারিটা আবার ভর্তি হয়ে ওঠে নতুন জিনিসে। আর আমি ব্লেসড আমার ওয়াইফের জন্য, একটা বন্ধুর মতন ওয়াইফ পেয়েছি, তো তার সঙ্গেও সময় কাটাতে পারি। ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। তো ফাঁকা সময়টা আমি ভীষণ এনজয় করি, অ্যান্ড আই এম ব্লেসড উইথ নাম্বার অফ ফ্রেন্ডস। তাদের সঙ্গে সময় কাটাই। আর আমার পুত্র পোষ্য ভবেশ মুখার্জি তো আছেই, মানে যার সঙ্গে থাকলে মন খারাপের কোনো জায়গায় আর থাকে না। আর মন খারাপ হয় না, আমার মন কেন খারাপ হবে? আমি ভগবানের আশীর্বাদ পেয়েছি, আমি যেখানে দাঁড়াই সেখানে স্বীকৃতি পাই, আমাকে লোকেরা ভালোবাসে। এর থেকে বড় পাওনা আর কী হতে পারে? মন খারাপের কোনো জায়গা নেই। তুমি বললে যে তোমার ম্যাক্সিমাম ক্যারেক্টার নেগেটিভ হয়, কখনো এরকম মনে হয়নি যে হিরো রোল করব বা একটা পজিটিভ ক্যারেক্টার যদি পেতাম? না, পজিটিভ ক্যারেক্টার তো আমি করেছি, অনেক করেছি, হিরো রোলও করেছি। সেটা না, ব্যাপারটা কি জানো তো, নেগেটিভ রোল করলে নিজের অভিনয় ক্ষমতাটাকে দেখাবার অনেক চান্সটা বেশি পাওয়া যায়। এবং আমি যেটা খুব ভালোবাসি যে আমি অভিনয় করব এরকম যেটা আমার রূপ, আমার অবয়বের উপর ডিপেন্ড করবে না। যে জন্য আমি একখানা জোকার বলে একখানা শর্ট ফিল্ম করেছিলাম, এবং আমাকে যারা ভাঙতে পারে, আমাকে যারা ডিগ্ল্যামারাইজ করতে পারে, তাদের কাজ করতে আমার বেশি ভালো লাগে। কারণ একটা স্যুট বুট পরলে যে কাউকেই ভালো লাগবে, তাতে তো আমার অবদান কিছু নেই। আমার অবদান আমার ভিতরের শিক্ষা, ক্যারেক্টারাইজেশন, সেইটার উপরই ডিপেন্ড করেন। সেইটা করতে পারলে ভালো লাগে, সেই সব ক্যারেক্টারগুলো ভালো লাগে। আর যত বড় বড় অভিনেতা, মানে বড় অভিনেতা মানে যারা সফল অভিনেতা, তারা কিন্তু সবাই ভিলেনের কাজ করতে ভালোবেসেছে এবং করেছে। সে উৎপল দত্তই বলো আর শাহরুখ খানই বলো।
এমন কোনো চরিত্র যেটা তোমার মনে হয়েছে অনস্ক্রিন দেখে যে এটা আমি যদি করতে পারতাম, এরকম কোনো চরিত্র? অনেক চরিত্রই আছে। একটা অভিনেতা, আমি মিথ্যা কথা বলা হবে আমার যদি আমি যদি বলি যে ওই চরিত্রটা দেখে আমার মনে হয়নি আমি করব, আমি করলে কীরকম করতাম। কারণ প্রত্যেকে অভিনয় হচ্ছে একমাত্র একটা জিনিস, ধরো গান যদি কেউ করে মাঝে মাঝে তব দেখা পাই, একই করবে। আমাদের অর্ণব হয়তো একটু মডার্নাইজ করেছে, রবীন্দ্রসঙ্গীতের মতন করেনি, কিন্তু একটা গানের ছন্দ এক। কিন্তু অভিনয়ে যদি একটাই লাইন 10 জনকে বলতে দাও, 10 জন 10 রকম ভয়ে বলবে। সো আমার করার ইচ্ছে অনেক অনেক আছে, অনেক সিনেমা আছে, একটা দুটো নাম নিয়ে তো বলতে পারবো না। অনেক সিনেমাই দেখে বা অনেক কাজ দেখেই মনে হয় আমি এটা করলে ভালো হতো, আমার ভালো লাগতো। দর্শকদের ভালো লাগতো কিনা আমি জানি না, আমার ভালো লাগতো, এই আর কি। আমরা এখন বেশ কয়েক বছর ধরে ইন্ডাস্ট্রিতে শুনতে পাচ্ছি নেপোটিজমের কথা। তুমি যখন প্রথম কেরিয়ার শুরু করেছিল তখন কখনো নেপোটিজমের শিকার হতে হয়নি? না, নেপোটিজম আমি নেপোটিজম বিশ্বাস করি না। আজকে অরিন্দম গাঙ্গুলি আমাকে চিনতো, আমার ভালো মন্দ জানতো, সে আমাকে চান্স দিয়েছে, তাতে এটা তো নেপোটিজম বলে না। আজকে বলে স্টার কিড বম্বেতে, বিশেষ করে এখানে তো দুটো মেট্রো স্টেশনের ইন্ডাস্ট্রি, এটা তো ইন্ডাস্ট্রি না, এটাকে টলিউড বলা হয় না। আমরা জোর করে এটাকে টলিউড বলি। টলিউড মানে তামিলনাড়ুতে যে ফিল্ম ইন্ডাস্ট্রি, তাকে টলিউড বলা হয়। এটা তো দুটো টালিগঞ্জে শুরু হয়, কুদঘাটে শেষ হয়ে যায়। আমাদের ইন্ডাস্ট্রি তো দুটো মেট্রো স্টেশন জুড়ে, কাজেই নেপোটিজম এখানে কোনো জায়গা নেই। কারণ দেখো, তুমি ফারদিন খানের কথা যদি বলো, তার অত বড় এত বড় মাপের একজন বাবা, তার অত সুন্দর দেখতে থাকে, সে কোথায়? সে তো সেরকমভাবে কাজই করেনি। হালে আবার দেখলাম একটা সিরিজে না, সিনেমায়, অক্ষয় কুমারের সিনেমায় কাজ করেছে। আর তুমি বলো না, আজকে যে বাচ্চাগুলো আলিয়া ভাট বলো, আরও অনেকে আছে যাদের পুরো ফ্যামিলি ফিল্মি ফ্যামিলি, রণবীর কাপুর আছে, কিন্তু তোমরা কেউ জানো না যারা জন্মানোর পরেই তাদের করণ জোহরের কাছে পাঠিয়ে দেওয়া হয় সিনেমার পিছনের কাজগুলো করার জন্য। তারা যখন বড় হয়ে ওঠে, তখন যখন তারা সিনেমা করে, ও তো আলিয়া ভাট, ও তো চান্স পাবেই না। ওরা অনেক অনেক খেটেছে ক্যামেরার পিছনে, সেগুলোর কোনো প্রচার হয় না বলে আমরা জানতে পারি না। আজকে করণ জোহর আমার উপর কেন বাজি করবে? সে তো রণবীর কাপুরকে ছোটোবেলা থেকে চেনে, সে জানে সে কী করতে পারে। আমরা ভাবি এটা নেপোটিজম, এটা একদমই নেপোটিজম নয়। আজকে আমি যেখানে ওয়ার্কশপ করাই, সেখানকার ছেলে মেয়েদের যদি আমার দরকার হয়, আমি যদি তাদের নিয়ে, আমি জানি তারা কি করতে পারে না পারে। বাইরের লোক হিংসায় বলতে পারে, রাগে বলতে পারে দেবরাজ নেপোটিজম করছে, বেশ করেছে। আমি পয়সা দিয়ে একটা জিনিস বানাবো, আমি কাকে নেবো সেটা আমার দায়িত্ব। তোমরা দেখার হলে দেখো, নাহলে দেখো না। একদমই তাই। তুমি এখানেও কাজ করেছো, বম্বেতেও কাজ করেছো। এখানের আর বোম্বের কাজের মধ্যে মূল তফাৎটা তোমার? প্রফেশনালিজম। প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রফেশনালিজম, সেটা অ্যাক্টিং হোক, মেকআপ হোক, ডিরেকশন হোক, টেকনিশিয়ান হোক, যে খাবার দেয়, যে চা দেয়, প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রফেশনালিজম এবং কাজের প্রতি ভালোবাসা, যেটা এখানকার থেকে ওখানে অনেক বেশি। সেই জন্য দেখবে ওখানকার কাজ ইতিহাসে থেকে যায়, তার তুলনায় এখানকার অনেক কম কাজ ইতিহাসে থাকে। আর কোনো কিছু আলাদা নেই। ইনফ্যাক্ট ট্যালেন্ট আমাদের এখানে অনেক বেশি, অনেক বেশি। তুমি কি মনে করো এখানকার ট্যালেন্টদের ইউটিলাইজ করতে আমাদের ইন্ডাস্ট্রির আর কি স্টেপ নেওয়া উচিত? না, আমাদের ইন্ডাস্ট্রির প্রথম দরকার যেটা হচ্ছে ওই যেটা বললাম, প্রফেশনালিজম এবং চোখ খুলে কাজ করা। আমাদের ধরো আমি আজকে ভিলেনের কাজ ভালো করি, লোকের ভালোবাসা পেয়েছি, তো আমাকে ভিলেন হিসাবেই কেউ ভিলেন লাগলে, ও দেবরাজ আছে, দেবরাজকে ডেকেন। তো এই আর ওখানে কটা হিরো তুমি দেখো, হ্যাঁ, ওখানে তুমি 50টা হিরো আছে, তুমি যাকে ইচ্ছা তাকে নিতে পারো। এখানে কটা হিরো আছে? এখানে 5টা থেকে 6টা হিরো আছে। সো আমাদের মার্কেটটা খুব ছোট। হ্যাঁ, তো আমাদের ইন্ডাস্ট্রির আরও কাস্টিং নিয়ে ভাবা উচিত আমার মনে হয়, ঠিকঠাক কাস্টিং করা উচিত। এবং এখনকার গল্প তো বাস্তব ঘেঁষে, এখন গল্পই হচ্ছে আমাদের মেন কন্টেন্ট, মেন হিরো। সো এখন অভিনয়টা খুব দরকার। এখন আর তুমি দেখবে না পাহাড়ে উঠে হিরো হিরোইন নাচ করছে, লাস্ট সিনে 50 জনকে পিটিয়ে বিয়ে হচ্ছে, এইসব আর হয় না। এখন হঠাৎ একটা 30 বছরের ছেলে খবর পাচ্ছে তার বাবা মার বাচ্চা হবে, আয়ুষ্মান খুরানা। সো এইগুলো করার জন্য ফর্সা হওয়ার দরকার নেই। হ্যাঁ, তো সেই জন্য এখন অভিনেতাদের দাম বেড়েছে, সেটা একটা সুসংবাদ।
তুমি বলছো নেগেটিভ ক্যারেক্টার, এবার আমরা বিকাশ রায়কে দেখেছিলাম 42 করার পর যখন মঞ্চে উঠেছিলেন ওখানে কিন্তু জুতো ছুঁড়ে মেরেছিলেন। এবার তোমার এতগুলো নেগেটিভ রোল করার পর এরকম সাধারণ মানুষের কাছে হয়েছে যে এই লোকটা নেগেটিভ ক্যারেক্টার পরে এগুলো ভালো লোক নয়? হ্যাঁ হয়েছে, টুকটাক হয়েছে, হয়নি যে তা বলবো না, কিন্তু এখন কি বলো তো, সবাই তো মেকিংটা বোঝে, হ্যাঁ। যে এটা অভিনয় জানে, তখনকার মতন নয়। তো সেই জন্য মানে আমি অবাক হয়ে যাই, আমি বাচ্চাদের থেকে আরম্ভ করে বয়স্ক লোকদের এত ভালোবাসা পাই নেগেটিভ চরিত্র করার পরেও, সেটা আমার ভালো লাগে। তিরস্কার সেই অর্থে মানে ওটা তো আমার অ্যাওয়ার্ড। কেউ যদি বলে, আমাকে বলেছে তোমাকে টিভিতে দেখলে মনে হয় তুমি এত ভালো মানুষ, টিভিতে দেখলে মনে হয় টেনে এক থাপ্পড় মারি, আমি থ্যাংক ইউ, আপনি এই থাপ্পড়টার জন্য অনেক ধন্যবাদ, এটাই আমার অ্যাওয়ার্ড। আমাদের এখন ধরো সোশ্যাল মিডিয়ার জন্য আমরা আমাদের স্টারদের মানে তারা ঘুমাতে যাচ্ছে, খেতে যাচ্ছে, সমস্ত কিছু আমরা দেখতে পাই। এবার আগে যেটা মানা হতো যে স্টাররা খুব একটা ফোরফ্রন্টে আসতেন না, এবার তোমার কি কোনোভাবে মনে হয় যে স্টারডম কোনোভাবে এফেক্টেড হচ্ছে এটার জন্য? দেখো, আমি তো বাজার করি, আমি তো রাস্তায় বসে চা খাই, আমার বেশ কিছু মানে ধরো খেটে খাওয়া মানুষের সঙ্গে বন্ধুত্ব আছে, যেখানে আমি রাস্তায় দাঁড়িয়ে কথা বলি। আমার মনে হয় না তাতে এখনকার দিনে, কারণ তুমি সাউথ সিটিতে যাচ্ছ, তোমাকে লোকে দেখছে, তুমি নানান জায়গায় যাচ্ছ, তোমাকে লোকে দেখছে। আমার দাম হচ্ছে অ্যাকশান থেকে কাট, আমি অ্যাকশান থেকে কাট যা করব, আমি যদি ইংল্যান্ডে দাঁড়িয়ে থাকি যে সম্মানটা পাবো, আমি মেদিনীপুরে যদি দাঁড়িয়ে থাকি সেই সম্মানটাই পাবো। সো আমাদের আসল জায়গা অ্যাকশান থেকে কাট। এখন ওই সোশ্যাল মিডিয়া এসে যাওয়াতে আমাদের অনেক কিছু জিনিস, ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো, আমরা তো ঘুরতে গেলে ফ্যামিলির সঙ্গে ফটো দিচ্ছি, বন্ধু বান্ধবের সঙ্গে ফটো দিচ্ছি, লোক জানতে পারছে বেটার ছেলে কোথায় কী করছে। আদারওয়াইজ স্টারডম কখনো ওইটার উপর ডিপেন্ড করে না। আবার এটাও ঠিক, ওই 5 মিলিয়ন লাইক পেলেই যে ভালো অভিনেতা হওয়া যায় সেটাও না, উল্টোটাও আছে। এখন অনেক সিনেমায় কাস্টিং করা হচ্ছে যে ইনস্টাগ্রাম ফলোয়ারটা বেশি, পাবলিক চেনে, একে নিয়ে নিলে সিনেমাটা হিট হয়ে যাবে। এরকম কোনো সিনেমা হয়েছে আজ পর্যন্ত তাদের নিয়ে হিট হয়েছে? একটা সিনেমার নাম বলতে পারবে তুমি? একটা লোকের নাম বলতে পারবে যে 5 মিলিয়ন লাইক নিয়ে এসে অ্যাক্টার হয়ে? শোনো, ঘরের মধ্যে ক্যামেরা লাগিয়ে নাচ করা, 40 জনের সামনে নাচ করা, অভিনয় করা এক নয়। অভিনয় করতে গেলে অনেক কিছু লাগে। আমি যদি তোমাকে একটা 1 কিলো পাঁঠার মাংস দিই, তুমি কি আমায় পাঁঠার মাংস রান্না করে খাওয়াতে পারবে? তার জন্য যেরকম দেশলাই কাঠিটাও দরকার, বাসন দরকার, জল দরকার, হলুদ দরকার, নুন দরকার। তো এইগুলো একটা অভিনয়ের উপর ডিপেন্ড করে। একটা ইনস্টাগ্রামে তুমি কি দেখছো? একটা সুন্দর দেখতে ছেলে বা একটা সুন্দর দেখতে মেয়ে কিছু একটা করছে, কিন্তু সবসময় ইটস নট বিউটি, মানে অলওয়েজ ইটস নট অ্যাবাউট বিউটি অর ইটস নট অ্যাবাউট ইউর পারফরমেন্স। একটা গল্পকে আমরা এগিয়ে নিয়ে যাই, সেই গল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে সাময়িক ছোট ছোট পরিবর্তন দরকার হয়, সেইটা তো রিলে বেরোয় না। তাই জন্য আমার মনে হয় না এরকম কোনো ছেলে মেয়ে আছে যে অভিনেতা হিসাবে তার কোনো মানে লাভ হয়, বা এরকম কাউকে আমি চিনি না যে রিল করতো আজকে বিশাল বড় অভিনেতা হিসাবে তাকে কদর দেওয়া হয়, আমি একজনকেও চিনি না। রিল নয়, তবে আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি ভুবন বাম, ও একটা ইউটিউব চ্যানেল বিবিকি ভাইন্স থেকে, এখন ও রিসেন্টলি হটস্টারে তাজা খবরে খুব ভালো কাজ করেছে, দারুণ অ্যাক্টিং করেছে। এই যে তফাৎটা একটা ভালো বা খারাপ, এটা তোমার কি মনে হয় যে মানুষ কি শুধুই ফলোয়ার দেখে নিচ্ছে নাকি যারা অ্যাক্টিং পারে? না দেখো, ভুবন মামের কেসটা কি, ভুবন মান যেগুলো করতো, ধরো 4টে ক্যারেক্টারই কিন্তু ও করতো। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, ও মায়ের ক্যারেক্টারও করছে, বাবার ক্যারেক্টারও করছে, ছেলের ক্যারেক্টারও করছে, ছেলের বন্ধুর ক্যারেক্টারও করছে। দ্যাটস অসাম। তুমি 4টে ক্যারেক্টার করছো, 4 রকম, এই রকমটাই তো দরকার। একটা অ্যাক্টারের আলমারিতে তো এই রকম যত আছে সে তত ভালো অ্যাক্টার, একরকম নয়। কিছুদিন আগে একটা খুব খারাপ খবর পেলাম, বাংলার পরিচালক অরুণ রায় মারা গেলেন। তো তোমার সাথে ওনার লাস্ট কাজ বিনয় বাদল দীনেশ, তো ওনার সাথে কাজ করার তোমার অভিজ্ঞতা কীরকম? অসাধারণ, অসাধারণ। ওনার মতন শিক্ষিত ডিরেক্টর বাংলায় নেই, আর হবে বলে মনেও হয় না। উনি সিনেমাটাকে যাপন করতেন এবং অভিনয়টা এত সহজে করিয়ে নিতেন। আমরা সত্যজিৎ রায়ের গল্প শুনেছি, আমরা তো সৌভাগ্য হয়নি তাকে দেখার বা তার সঙ্গে কাজ করার, কিন্তু আমার সত্যি সারা জীবনে আমি যদি আর কিছু ভালো কাজ নাও করি, আমার এই একটা কাজ অরুণ রায়ের সঙ্গে করতে পেরে আমার মনে হয় সারা জীবন এটা আমার মাথায় থাকবে, এবং আমার পোর্টফোলিও হয়ে গেছে একখানা। আমি অরুণ রায়ের সঙ্গে একখানা ছোট্ট কাজ করেছি, বিনয় বাদল দীনেশ, এবং যে ক্যারেক্টারটা করেছি সেটা একদমই নেগেটিভ নয়। হ্যাঁ, তুমি যে বলছিলে না তুমি পজিটিভ করনি, সেটা যারা দেখেছে তারা জানেন একদমই নেগেটিভ নয়। এবং
ক্যারেক্টারটার মধ্যে অনেকগুলো শেডস আছে। তোমার একটা ডায়লগ ছিল আমার মনে আছে, শাশ্বত চট্টোপাধ্যায় একবার তোমাকে অন স্ক্রিন একটা ডায়লগ ছিল, ওদের কি বের করা যায় না? তখন তুমি একবার অদ্ভুত ভাবে তাকিয়ে বলেছিলে যে বের করানোর কোনো উপায় নেই। ওখানে ওই যে ক্যারেক্টারটার একটা মায়া, কিন্তু মানে আমি ছেলেগুলোকে তৈরি করেছি, আবার আমি তাদের মায়ের মতন চাইছি ছেলেগুলো ফিরে আসুক, বাচ্চা বাচ্চা ছেলে। সো এটাই ডিপেন্ড করে, মানে এই যে মুমেন্টগুলো দেওয়া, এটাই একটা ডিরেক্টরের কাজ, যেটা অরুণদা প্রত্যেকটা ছবিতে যে হাতে গোনা ছবি উনি করতে পেরেছেন। আমাদের ইন্ডাস্ট্রির দুর্ভাগ্য, চোলাই থেকে আরম্ভ করে হীরালাল, 11, বিনয় বাদল দীনেশ, বাঘা যতীন, যে কয়েকটা কাজ তিনি রেখে গেছেন, তার মধ্যে উনি অসংখ্য মোমেন্ট এরকম ক্রিয়েট করেছেন যেই মোমেন্টগুলোতে তোমার অভিনয় চলবে না। বাঙালির তো আরেকটা ইমোশন দুর্গাপুজো, আর তোমার কাছেও দুর্গাপুজোটা খুব স্পেশাল। তো ছোট থেকে বড় হয়ে ওঠা দুর্গাপুজোর কি তোমার অভিজ্ঞতা? দুর্গাপুজোয় আমি বেসিক্যালি হাফ প্যান্ট পরে 5 দিন কাটিয়ে দিই পাড়ার বন্ধুদের সঙ্গে, এবং বাইরে থেকে আমার ভাইরা বন্ধুরাও আসে আমাদের পাড়ায় আড্ডা মারতে। কালিন্দিতে আমার পাড়া কালিন্দি, আমি কাজের সুবিধার জন্য যাদবপুরে থাকি বটে, কিন্তু আমার মনটা পড়ে থাকে সব সময় কালিন্দিতে, কারণ আমার প্রাণের বন্ধুরা, আমার ছোটোবেলার বন্ধুরা সব ওখানে থাকে। প্রত্যেক দিন আড্ডা হয়, আমি জানি, আমি মিস করি, এবং আমি চেষ্টা করি রোববার করে সেই আড্ডা জয়েন করার। আমার রসদ, সারা সপ্তাহের খাটনির রসদ আমি ওখান থেকেই পাই। ওই যে 2-2.5 ঘন্টা আড্ডা মারি, তাতে আমার 1 সপ্তাহ কেটে যায়। সো দুর্গাপুজো ইজ অল অ্যাবাউট আড্ডা, খাওয়া দাওয়া, মজা, গান গাওয়া। মানে অন্তত ওই কালকে শুটিং নেই, কল টাইম আসবে না, নিশ্চিন্ত একটা 5-6 দিনের টানা ছুটি, এটাই আমার কাছে দুর্গাপুজো। ছোটোবেলা অন্য ছিল, ছোটোবেলা ঠাকুর দেখতে যেতাম, এখন ঠাকুর আমায় দেখতে আসে, আলাদা ব্যাপার। সো দেখতে পারি না আসলে, এখন তো বেরোতে পারি না, ভিড়ে যেতে পারি না খুব একটা, এই আর কি, আড্ডা মেরে সময় কাটে। তুমি তো অভিনয়ের পাশাপাশি গানও করো। না, আমি একদমই অভিনয়ের পাশাপাশি গান করি না। একটু মানে 5-10 টাকা দেয় তো আমাকে ফাংশনে গেলে, তো এই 5-10 টাকা নিই বলে একটা গান তো শোনাতেই হয়, সেই জন্য ওই গান কয়েকটা তুলে রেখেছি, ওগুলোই। গান করতে তো ভালো লাগে। গান করতে কার না ভালো লাগে, সবাই গান করে। না, কখনো মনে হয়নি যে গানটাও চেষ্টা করা যেত? না, একদমই মনে হয়নি। এরপর তো বলবে সেতার বাজার না কেন। না, আমি যেটা, শোনো, মানে আমাদের প্রফেশনটা কি বলো তো, একমাত্র আমাদের প্রফেশনটায় টাকাও দেওয়া হয় বা কাজও শেখানো হয়, আর কোনো প্রফেশন নেই আমাদের প্রফেশনের মতো। মানে যে ছেলেটা অভিনয় পারে না, আমি চোখের সামনে দেখছি অভিনয়টা পারছে না, সে কিন্তু ডিরেক্টর তাকে শিখিয়ে কাজটাও করায়, আবার সে মাস গেলে টাকাও পায়। তো সেই জন্য আমি যেটার জন্য টাকা পাই সেটা আগে শিখে নিই বাবা, অভিনয়টা, যেটা এখনও আমি শিখে উঠতে পারিনি, তারপরে ভাববো সেতার বাজাবো না তবলা বাজাবো। আমরা অনেক সময় দেখতে পাই যে ধরো তুমি মানে একটা ক্যারেক্টার চেঞ্জ হচ্ছে, মানে তো তোমার সাইকোলজিক্যালিও চেঞ্জ হতে হবে। এমন কোনো ক্যারেক্টার আছে যে ক্যারেক্টারটা প্লে করতে খুব সমস্যা হয়েছে? সমস্যা তো হয়, সমস্যা হয় না বলবো না, কিন্তু সমস্যাটা না ওই অফিসেই রেখে আসা হয়। ওই যখন আমি ঢুকি মেকআপ রুমে, তখন সমস্যাটা সৃষ্টি হয়, সেই সমস্যাটাকে আমি ওভারকাম করি, সমস্যাটাকে যাপন করি, আবার সমস্যাটা ওই জামার মতন খুলে আমি বাড়ি ফিরে আসি। এই সুইচ অন সুইচ অফটা না করতে পারলে, এখন তো মাল্টিটাস্কের সময়, আমরা করতে পারি না। কারণ অনেক সময় করি, আমি একটা সিরিয়াল করছি, সকালবেলাটা সিরিয়াল করলাম 2টো পর্যন্ত, তারপর সিনেমা করতে গেলাম, ওখান থেকে চলে গেলাম মেদিনীপুর ফাংশন করে ফিরে এসে একটু ক্রিকেট প্র্যাকটিস করলাম, ক্রিকেট প্র্যাকটিস করে আবার চলে গেলাম সিরিয়ালে। তো আমি 4 জনের কাজ, 4টে ক্যারেক্টার। আমি যখন দর্শকদের সামনে আছি, নিশ্চয়ই আমি তখন ভিলেন নয়। আমি যখন ভিলেন করছি, তখন আমি নিশ্চয়ই আমার মধ্যে যে মায়া, যে সততা আছে, সেটা আমি ডিপিক্ট করতে পারবো না। হ্যাঁ, আবার এই চেঞ্জেসগুলো আমাদের খুব ব্যালেন্স করে চলতে হয়, এবং এটা একটা করতে না সুইচ অন সুইচ অফের মতন হয়ে যায়। আমি কথা বলতে আমি গলা হঠাৎ চেঞ্জ করে নিতে পারি, মানে সেইগুলো আমাদের হয়ে গেছে, এগুলো নিয়ে আলাদা করে আমাদের আর এফোর্ট দিতে হয় না। সো এটা খুব মজার, এবং এটা খুব একটা বড় শিক্ষা, এটা লং প্রসেস, যে জন্য সাধনা বলা হয়। সেটার মধ্যে আছি, হয়ে গেছে আমি বলছি না, সেটার মধ্যে আমি আছি। এতগুলো যে ক্যারেক্টার প্লে করেছো, তার মধ্যে তোমার সব থেকে কাছের ক্যারেক্টার কোনটা? প্রত্যেকটাই কাছের ক্যারেক্টার, কিন্তু একটা ক্যারেক্টার বলবো, যে টাপুর টুপুর বলে একটা সিরিয়াল করেছিলাম, যেটা আমাকে সত্যি সব দর্শকদের কাছে পৌঁছে দিয়েছে। ধন্যবাদ স্নেহাশিস চক্রবর্তীকে, যিনি আমাদের প্রডিউসার, স্ক্রিপ্ট রাইটার, মিউজিক ডিরেক্টরও ছিলেন।
আর তারপরে করেছি তোমায় আমায় মিলে, একটা সিরিয়ালে 7টা গেট আপ ছিল আমার। 7টা গেট আপকে কনভিনসিংলি দর্শকদের কাছে পৌঁছে যাবে এবং 7টা আলাদা শেড করা, সেইটা আমার কাছে খুব চ্যালেঞ্জিং ছিল। রাসমণিতে আমি যেরকম ভবানী ডাকাতও করেছি, ভৈরব ডাকাতও করেছি, আবার রামপ্রসাদের চরিত্রও করেছি, মানে একদম অপোজিট দুটো চরিত্র। পটল কুমার গানওয়ালায় একটা যাত্রা দলের মালিক করেছি, সেখানে একরকম বডি ল্যাঙ্গুয়েজ ছিল আমার। আবার সাঁঝের বাতিতে একখানা হেরে যাওয়া প্রেমিক পরে পাওয়ারে চলে এসে প্রতিশোধ নেওয়া, সেটাও করেছি। প্রত্যেকটা রোলই আলাদা আলাদা একটা মজার হয়, তবে এই টাপুর টুপুর তোমায় আমায় মিলে, রাসমণি, এইগুলো মনে থেকে যাবে। মেগা সিরিয়ালে সিনেমার কোন দর্শকের কাছে তুমি সব থেকে বেশি কানেক্ট করতে পেরেছো? না, মেগা সিরিয়ালের দর্শক তো প্রচণ্ডভাবে কানেক্ট করা যায়, সেটা সিনেমায় ওরকমভাবে করা যায় না। সিনেমারটা কি, ধরো সিনেমা যেটা আমি 2005 সালে করেছি, সেটা আমি 2025 সালেও পেয়েছি। আবার মেগা সিরিয়ালটা ধরো আমি যেহেতু কন্টিনিউয়াস করে যাচ্ছি, প্রত্যেক দিনের ড্রয়িং রুমে বসে আরাম করে বসে কোথাও না গিয়ে যেভাবে ওরা আমায় কানেক্ট করতে পারে মেগা সিরিয়ালের দর্শকরা, এটা তো হয় না। এটা সিনেমা তুমি দেখতে যাচ্ছ, এখন একটা সিনেমা দেখতে গেলে তোমার মিনিমাম একজনের 5 থেকে 700 টাকা খরচা হবে যাতায়াত, আর ইট নিডস আ টাইম, ইট নিডস টু ম্যানেজ ইউর, মানে অন্যান্য কাজ ম্যানেজ করে তোমায় যেতে হয়। টিভি তো সেটা না, তুমি অফিস থেকে ফিরে এসে বসে গেলে এমনি রিমোট টিপে দিলে টিভি চালু হয়ে গেল। সো ওটা অনেক ইজি এবং কানেকশনটাও সেই জন্য খুব ইজি। আর মেগা সিরিয়াল মানে মা কাকিমা যারা আছে আমাদের, শুধু পশ্চিমবঙ্গে বলবো না, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ইংল্যান্ড, আমেরিকা, যেখানে যেখানে, বম্বে, যেখানে যেখানে বাঙালিরা আছে, তারা ভীষণভাবে কানেক্ট করে আমাদের। মানে তারা, মানে আমি আমার সিরিয়ালের গল্প যতটুকু না জানি, যারা দেখে আমার থেকে বেশি জানে, কারণ আমি তো আমার সিনগুলো জানি। আমি খুব, মানে একটা সিনে যদি আমার মনে হয় যে আমি একটা অন্য কিছু করেছি খুব কঠিন, অ্যাপ্লাই করেছি কিছু, তখন আমি বাড়ি ফিরে কখনো কখনো রিভাইন্ড করে ফাস্ট করে আমার সিনটা দেখি। আদারওয়াইজ তো প্রত্যেক দিন আমি আমার সিরিয়ালটাও দেখি না, কিন্তু তারা দেখে, সেই জন্য আমার সিরিয়ালের গল্প আমার থেকে দর্শকরা বেশি জানে। প্রথমবার যখন নিজেকে পর্দায় দেখলে সেই অনুভূতিটা কিরকম ছিল? দেখো, প্রথমবার পর্দায় দেখে খুব ভাল লাগে, সবারই ভাল লাগে, পৃথিবীর প্রত্যেকটা মানুষই নিজেকে ফটোতে দেখলে ভালো লাগে। কিন্তু তারপরে যখন ম্যাচিউরিটি আসলো একটু একটু, তখন বুঝলাম খুব খারাপ লাগছে, আরও অনেক কিছু শিখতে হবে। নিজেকে কাটাছেঁড়া করার যখন শিক্ষা পেলাম, সেইটা করার পর আস্তে আস্তে সেখান থেকেই উন্নতি আরম্ভ হলো। আগে প্রথমে যে কনফিডেন্সটা ছিল, সেখান থেকে তো এখন আমার কনফিডেন্স অনেক বেড়েছে। আমার উচ্চারণ পরিষ্কার হয়েছে, আমি আরও টেকনিক্যাল হয়েছি, আমার শব্দ ভাণ্ডার আরও বেড়েছে, আমার 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 ক্যামেরা সেন্স আরও বেড়েছে। সো পরিণত হওয়ার পথে আমি অনেকটা এগিয়েছি, বাট এখনও কাজ চলছে। আমরা কিছুদিন আগেই দেখলাম যে গিল্ডকে ঘিরে বাংলা ইন্ডাস্ট্রিতে একটা উত্তেজনার পরিবেশের সৃষ্টি হয়েছিল। এবার তোমার কি মনে হয় গিল্ডের এই সার্ভাইলেন্সের জন্য ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের কোনোভাবে সমস্যা হচ্ছে বা বাংলা ফিল্ম কোনোভাবে এফেক্টেড হচ্ছে? হ্যাঁ, আমার তো মনে হয় কি, মানে আমি তো শুনেছি যে একটা নতুন প্রডিউসার এসে কাজ করতে তার অসুবিধা হচ্ছে, গিল্ড নিয়ে কাজ করতে হবে, অথচ তার সেই ক্ষমতা নেই, আর্থিক ক্ষমতা নেই। তাতে কি হচ্ছে, নতুন প্রডিউসার আসছে না এবং পুরনো প্রডিউসাররা থেকে যাচ্ছে, মনোপলি তৈরি হচ্ছে। তো প্রবলেম হচ্ছে সেখানে নতুন নতুন অভিনেতারা এবং নতুন নতুন সব ডিপার্টমেন্টেরই যারা যারা নতুন, তারা চান্স কম পাচ্ছে এবং টোটাল কাজ যেটা 100টা কাজ হতে পারত, সেটা 30টা কাজ হচ্ছে। কম্পিটিশান কম হচ্ছে, কম্পিটিশান কম হলে যেটা সব থেকে বড় ক্ষতি হয়, উন্নতি কম হয়। কারণ আমি যদি জানি আমি একা কাজ করছি, আমি যা কাজ করব সেটাই মানুষ দেখবে। আর 10 জন কাজ করলে আমি 10 জন কী কাজ করছে সেটা খবর রাখার চেষ্টা করব, তাদের থেকে বেটার করার চেষ্টা করব প্রত্যেকটা ডিপার্টমেন্টে। সেইটা একটু ঘষা মাজা কম হচ্ছে। একটু আগেই তুমি বলছিলে বাংলা আউট অ্যান্ড আউট কমার্শিয়াল এখন হয়ই না, মারামারি হচ্ছে, 10 জনকে একজন হিরো মারছে, পাহাড়ে যাচ্ছে, প্রেম করছে। এবার আউট অ্যান্ড আউট কমার্শিয়ালে তো এখনো দর্শক আছে, আমরা গ্রামের দিকে দেখতে পাই। খাদান, এই তো খাদান, আমরা যদি খাদানকেই দেখি, খাদানও বিরাট হিট করে, বিরাট হিট। এবার এখন বাংলায় কমার্শিয়াল ছবি হচ্ছে না কেন? কমার্শিয়াল মুভি হচ্ছে না কেন? কমার্শিয়াল মুভি হচ্ছে, কিন্তু আমরা যে কমার্শিয়াল মুভি দেখছি সাউথের, তারপরে বাংলাটা মনে হচ্ছে না কনভিন্সিং হচ্ছে না।
হ্যাঁ মানে আমি যদি 16তলা থেকে লাফ দিই, সেই লাফটার মধ্যে তো আমি তো 16তলা থেকে লাফ দিচ্ছি না, আমি তো লাফ দিচ্ছি 6 ফুটের উপর থেকে, সেটা দেখানো হচ্ছে 16তলা। কিন্তু আমি যদি লাফটা যদি কনভিন্সিং না করতে পারি তাহলে দর্শক হাসবে। হ্যাঁ, পৃথিবীর কলতান সমবেত সুরে। তো আমাকে যেটা করতে হবে কনভিন্সিং করতে হবে। আমাদের যাদের কাছে পুঁজি আছে, হ্যাঁ, তারা তারা করছে। দেব তো সুন্দরভাবে খাদান করলো, আমি এখনও দেখিনি অবশ্য, খুব শীঘ্রই দেখব। এবার আমার খুব ভালো লাগছে পুষ্পা যখন চলছে তখন খাদানের শো রাত্রি 2টোর সময় হাউসফুল, এটা তো বাঙালির গর্ব করার মতন অবস্থা। তার মানে কি, জিনিস যদি বানাও তার সেল আছে, তোমাকে ঠিকঠাক বানাতে হবে। চ্যালেঞ্জ বেরিয়েছে, দুই পৃথিবী বেরিয়েছে, তখন যে হারে বেরোতো, তুমি কি বলছো এখন সাউথের সিনেমা মানুষ বেশি করে দেখছে বলে সেইটা চোখে লাগছে, নাকি তখন কম দেখতো বলে বাংলা সমাজ? না, সেটা তো সবসময় ছিল। মানে দেখো, যত তুমি টাকা ঢালবে জিনিস তত সুন্দর হবে। আজকে সাউথের যে বাজেট, বম্বের যে বাজেট, সেরকম তো আমাদের বাজেট হয় না। ওদের একটা গানের বাজেট যা, তাতে আমাদের 2টো বাংলা সিনেমা হয়ে যায়। হ্যাঁ, তো প্লাস এখন না গল্পর ঘরানাটা একটু চেঞ্জ হয়ে গেছে, এখন গল্প অনেক বাস্তবমুখী হয়েছে। তোমাদের পাশের বাড়ির ঘটনা নিয়ে সিনেমা তৈরি হচ্ছে। আমি হালে একখানা সাউথের মুভি দেখলাম, সেখানে একটা লোক বিয়ে বাড়িতে গেছে, তার সঙ্গে একজনের পরিচয় হয়েছে। সেই লোক যার সঙ্গে পরিচয় হয়েছে সে জানে লোকটা ছোটোবেলা থেকে বড় হয়ে ওঠা তার সঙ্গে। এই লোকটা কিছুতেই মনে করতে পারছে না এই মালটাকে। সো এইটা নিয়েও যেটা গল্প, একটা অত সুন্দর ছবি হয়, সেটা একদমই শিক্ষণীয় ব্যাপার, চোখ খুলে রাখার ব্যাপার, পরিবেশের সঙ্গে কানেকশানের ব্যাপার। সো ভগবান তো প্রচণ্ড গল্প দিয়ে রেখেছেন। তারপরে আছে বিভূতিভূষণ বাবু, শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ। হ্যাঁ, তো আমরা যদি একটু চোখ নাক কান খুলে একটু কানেক্টেড থাকি, অনেক গল্প পাওয়া যায়। এবার এই কাজে যারা লিপ্ত আছেন সেটা তাদের কাজ, আমার কাজ না। এবার আমরা বাইরে ইন্ডাস্ট্রিতে দেখতে পাচ্ছি টাইপ কাস্টকে যত পারা যায় কাটেল করা হচ্ছে। যেমন ফাহাদ ফাজিলকে আবির আমের মতো একটা ক্যারেক্টারে দেওয়া হয়েছে। বাংলায় যে নেগেটিভ করছে, তুমি বলছো তোমার নেগেটিভ এক পেশে নেগেটিভ দিয়ে যাওয়া হচ্ছে। ক্যারেক্টারের ক্ষতি তো অবভিয়াসলি তোমার তো ইচ্ছা করে মাঝে মাঝে নিজেকে ভাঙা, তোমার ইচ্ছা করে, আবার ডিরেক্টর চাইবে তুমি একটা নেগেটিভ রোল করে এসছো, অডিয়েন্স তোমায় নিয়ে নিয়েছে, যে ঠিক আছে অডিয়েন্সের কম আই সেট হয়ে গেছে। তো তোমার কি মনে হয় এই প্রবলেমটা? দর্শকদের কখনো আই সেট হয় না, দর্শকদের তুমি যা দেখাবে তাই দেখবে। ওই আবার একটা কথা, কনভিন্সিং। হ্যাঁ, এবার না হলে তুমি বলো না, তুমি আজকে বান্ডিট ব্যান্ডিশের কাস্টিংগুলো ভাবো। হ্যাঁ, চূড়ান্ত যে ভিলেনিয়াস নেগেটিভ ক্যারেক্টার করে এসেছে, সে একটা ধ্রুপদী গান যেভাবে গাইছে, কখনো মনে হয়নি উনি গান না। তা ওনার নিজেরও তৈরি হওয়া আছে, সেইটা দর্শক দেখছে, নাকি তুমি একটা নেগেটিভ লোককে দিয়ে করাচ্ছ। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের তো একটা ধরন আছে, প্রত্যেকটা মানুষের একটা রকম আছে। সেই রকমটা তুমি যদি অ্যাবজর্ভ করতে পারো, তারপর সেটা যদি তুমি অ্যাপ্লাই করতে পারো, আমার মনে হয় না আমি যদি কোনো একটা পজিটিভ হেডমাস্টারের পাঠ করি লোকের খারাপ লাগবে। তোমাকে তো যথেষ্ট চেহারা মেনটেন করতে হয়, ঠিক আছে, আবার তুমি খেতেও ভালোবাসো, এই ব্যালেন্সটা রাখতে সমস্যা হয় না? না, কখনো হয় না। শীতকালে মোটা হই, গরমকালে শুকিয়ে যাই, অসুবিধা হয় না। কারণ মাঝখানে একটা ছবির জন্য আমাকে একটু মোটা হতে হয়েছিল। তারপরে আমার চোখ অপারেশন হলো, আমার মা চলে গেল, বাধাপ্রাপ্ত হলাম। বিগত কয়েক মাস ধরে আমি একটু সিরিয়াসলি আবার শেপে আসার চেষ্টা করছি। সো এটা ডিপেন্ড করে কাজের চাপের উপর, এবং কতগুলো উৎসব তো আছেই আমাদের, যেমন দুর্গাপুজো, শীতকাল এই 25 থেকে 31, এগুলো এই সময় খাওয়া দাওয়া পার্টি একটু বেশি হয়ে যায়, তখন একটুখানি মোটা হয়ে যাই, আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাই। সো এই নিয়ে আমার ভাঙা করার খেলা, এই নিয়ে আমাদের জীবন। মুভিং অন টু আওয়ার নেক্সট সেগমেন্ট, র্যাপিড ফায়ার রাউন্ড। তোমার সবচেয়ে প্রিয় 3জন অভিনেতা? সব থেকে প্রিয় 3জন অভিনেতা অবশ্যই নাসিরুদ্দিন শাহ, উৎপল দত্ত আর মানস বাজপেয়ী। সবচেয়ে প্রিয় 3জন ডিরেক্টর? সঞ্জয় লীলা বনশালী, অরুণ রায়, অনুরাগ কাশ্যপ। প্রিয় সহ অভিনেতা? একজনের নাম নিলে খুব মানে অপমান করা হবে এবং সবাই আমায় কামড়ে দেবে, তাই বেশ 7-8 জন আছে যাদের সঙ্গে কাজ করতে খুব ভালো লাগে, নিজেকে এনরিচ হই। 7-8 জন আছে, একজনের নাম নিতে পারবো না। এখন ধরো যারা সদ্য অভিনয় শুরু করতে যাচ্ছে, তাদের তুমি কি অ্যাডভাইস দেবে?
তাদের অভিনয়টা জানতে হবে। প্রথম কথা, যেটা করতে যাচ্ছে সেটা তো জানতে হবে। অভিনয়টা জানার জন্য ওই যেমন বললাম, মাটনের জন্য যেরকম একটা দেশলাই কাঠিও জরুরি, হাতা জরুরি, জল জরুরি, হলুদ, লাল লঙ্কা যা যা লাগে, তো এই অভিনয়ের জন্য যা যা লাগে সেইগুলো জানতে হবে। সবাই ভালো স্মার্ট, এবং আমরা যখন শুরু করেছিলাম তখন তো আমরা হাতে পৃথিবী পাইনি, নেট পাইনি। এখন তো সবার হাতেই পৃথিবী, যে যা ইচ্ছা চট করে জানতে পারে। তো এখন ব্যাপারটা অনেক সহজ হয়ে গেছে। এবং আমরা যখন শুরু করেছিলাম তখন সিনেমায় রিল চলতো, ডিজিটাল হয়নি, হ্যাঁ। তাই নতুনদের চান্স দিত না। এখন তো তুমি 45 বারেও যদি ঠিক করো কোনো অসুবিধা নেই, কেউ রেগে যাবে না। এখন কাজ পাওয়ার প্রবাবিলিটি অনেক বেশি, কাজের সংখ্যা বেড়েছে। আমাদের সময় এত ছিল না, সিরিজ ছিল না, হ্যাঁ, সিরিয়ালও হাতে গোনা ছিল, সিনেমায় তো চান্সই পেতাম না আমরা। সব বড় বড় অভিনেতারা যারা আগে থেকে কাজ করে আসছেন বা ফিল্মি ফ্যামিলি থেকে বিলং করছেন তাদেরই কাজ দেওয়া হতো। এখন তো অনেক অনেক বেশি প্রবাবিলিটি কাজ পাওয়ার। সো কাজটা জানলে কাজের কোনো অভাব হয় না আমার মনে হয়। তাদের কাজটা জেনে নিলে তবে উচ্চারণ পরিষ্কার করতে হবে, এক্সপ্রেশন নিয়ে ভাবতে হবে। তোমার চয়েস দেওয়া হলো, ধরো মেগা সিরিয়াল না সিনেমা? দেখো, মেগা সিরিয়াল করি আমরা বেশ 1-1.5 বছর ধরে, হ্যাঁ, আর সিনেমা করি 4-5 দিন। তা আমি সবসময় বলবো মেগা সিরিয়াল। পরের ছবি কবে আসছে? পরের ছবি আসছে 17 জানুয়ারি। আমি জানি না এইটা তার আগে টেলিকাস্ট হবে কি না। আমার 17 জানুয়ারি আমার জীবনের প্রথম বলিউড মুভি আসছে, কাঙ্গনা রানাওয়াতের। কাঙ্গনা রানাওয়াত ডিরেকশান দিয়েছে এবং ইন্দিরা গান্ধীর পার্টটা কাঙ্গনা রানাওয়াত করেছে, আমি সিদ্ধার্থ শঙ্কর রায়ের পার্টটা করেছি। দেখা যাক কীরকম ওয়ার্কআউট করে। ছোট্ট চরিত্র, বাট বিশাল বড় চরিত্র। অনেক শুভেচ্ছা দেবরাজ দা তোমার আগামী ছবির জন্য। থ্যাংক ইউ। দেখতে থাকুন আমাদের পডকাস্ট, দেখা হবে পরের এপিসোডে।